ডিয়ার অ্যাসপিরেন্ট, তোমাদের জন্য আবারও তোমাদের রিকোয়েস্টে আমি শুরু করলাম স্ট্যাটিক জিকে পড়ানো। অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার আপনি আমাদের যেভাবে মিসলেনিয়াস বা ক্লার্কশিপের 2024 সালের যে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস হয়েছিল সেটাতে আমরা অনেকটা উপকৃত হয়েছিলাম আপনার স্ট্যাটিক জিকে দেখে। তো আমি তাদের উদ্দেশ্যে, বিশেষ করে আমাদের রাজ্যের যত গরিব দুস্থ পরিবারের যারা সন্তান সন্ততি আছে বা তোমরা যারা একদম স্ট্রাগল করে পড়াশোনা করছো, যারা একটা ফিস দিয়ে হিউজ ফিস দিয়ে পড়াশোনা করতে পারো না, তাদের উদ্দেশ্যে আমি আবারও কিন্তু শুরু করলাম স্ট্যাটিক জিকে পড়ানো। আমি কিন্তু আজকে নিয়েছি চ্যাপ্টার 1, যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন মানে ইউএনও নিয়ে তোমাদের কিন্তু আজকে পড়াবো। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার ইউএনএ থেকে কি কোশ্চেন আসে, আমি দেখাবো কি কোশ্চেন আসে, কোথা থেকে কোশ্চেন এসেছে। শুধুমাত্র মিসলেনিয়াস ক্লার্কশিপ বা ডাব্লিউবিসিএস এ নয়, তুমি কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গলের পুলিশের যে কোনো পরীক্ষা দাও, এই ইউনাইটেড নেশন অর্গানাইজেশন থেকে কিন্তু কোশ্চেন আসে এবং এসেছে প্রিভিয়াসে। এই রিসেন্টলি যারা কলকাতা পুলিশের পরীক্ষা দিয়েছো তা দেখবে একটা কোশ্চেন কিন্তু এসেছিল যে বর্তমানে ইউএন এর সেক্রেটারি জেনারেল কে। তো তার উত্তর কিন্তু তোমরা সবাই করেছিলে বা অনেকে করতে পারোনি। তো এটা থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যেমন কোশ্চেন আসে, তার সঙ্গে সঙ্গে একটু ব্যাকগ্রাউন্ডের কোশ্চেন আসে। মানে আমাকে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের ফরমেশনের হিস্ট্রি কি আছে বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন সম্বন্ধে একটু ডিটেলস পড়তে হয়। দেখো, আমি তোমাদের টার্গেট নিয়েছি যে চ্যাপ্টার ওয়াইজ পরপর করে পড়াবো। আজকে ধরো চ্যাপ্টার 1 নিয়েছি, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এরকম করে কিন্তু পরপর চলতে থাকবে। এবং আশা রাখছি তোমরা এই ক্লাসগুলো দেখার পরে, দেখো আমরা জানি যে যে কোনো পরীক্ষাতে জিকেটা কিন্তু অনেকটা কিন্তু ভাইটাল রোল প্লে করে। তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স সবকে যদি আমি ধরে নিই, ঠিক আছে, সবকে ধরে কিন্তু একটা জিকে আমরা ধরতে পারি। এবার জিকের মধ্যে আমি কিন্তু যেটা পড়াবো এখন কোর স্ট্যাটিক জিকেটা বেশি ফোকাস করব। তারপরে আস্তে আস্তে ধরো কিছু যুদ্ধ আসবে, সেগুলোও কিন্তু জিকের মধ্যে পড়ছে। ধরো কিছু আরো তোমার কোশ্চেন অ্যান্সার, যেগুলো ধরো কয়টা রিভার, ঠিক আছে, যে কোন এই শহরটা কোন নদীর তীরে, এগুলোও কিন্তু জিকের মধ্যে পড়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে করাবো। তো আমি টার্গেট নিলাম প্রত্যেক দিন একটি করে স্ট্যাটিক জিকের তোমাদের ক্লাস দেব। এবার হতে পারে সেটা 50-60টা ক্লাসও হতে পারে, বা হয়তো 100টাও ক্লাস হতে পারে। এবার মনে হতে পারে স্যার 100টা আপনি ক্লাস স্ট্যাটিক জিকের কোথা থেকে পাবেন। দেখো, স্ট্যাটিক জিকে আমি বললাম কি, আমি প্রথমে স্ট্যাটিক কোর স্ট্যাটিক জিকেটা কিন্তু দেব। তারপরে আস্তে আস্তে হিস্ট্রি জিওগ্রাফির কিছু কিছু পার্ট থেকে যেগুলো পরীক্ষায় আসতে পারে তোমাদের, সেই ধরনের চ্যাপ্টার গুলো কিন্তু কভার করব। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমি শুরু করছি। অনেক গল্প হয়ে গেল, যেহেতু প্রথম শুরু করছি যে কারণে আজকে হয়তো একটু গল্প হয়েছে। তো আবারও তুমি কোথা থেকে দেখছো ক্লাসটা অবশ্যই জানিও, এবং বেশি বেশি করে শেয়ার করে দাও, যে কারণ যত এঙ্গেজমেন্ট স্টুডেন্টদের হবে তত কিন্তু আমার ক্লাস নিতে ভালো লাগবে। প্রথমে আমরা আসি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা ইউএনও এর ফরমেশন বা ব্যাকগ্রাউন্ড। দেখো, যখন তৈরি হয়েছিল তখন ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কিন্তু তৈরি হয়নি না। একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে যেতে হবে আমাদের। প্রথম যখন ওয়ার্ল্ড ওয়ার হলো 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হলো, তখন দেখা দিল যে বিশ্বের এক একটা কান্ট্রি তাদেরকে এক একজন হিরো ভাবছে। কেউ কারো কথা শুনছে না। একে বম ফেলে দিচ্ছে, এর উপরে ফেলে দিচ্ছে বম, বা একে মারা করে দিচ্ছে কিছু জনকে, বা কেউ কারো জাহাজকে আটকিয়ে রেখে দিচ্ছে। তাহলে যদি এরকম চলতে থাকে তাহলে পুরো বিশ্ব কিন্তু বিভিন্ন সময় কিন্তু যুদ্ধের মধ্যে কিন্তু জড়িয়ে পড়বে। ঠিক একই রকম যুদ্ধে জড়িয়ে পড়েছিল প্রথম বিশ্বযুদ্ধ 1914 খ্রিস্টাব্দে। তারপরে কি মনে হলো যে না, এই যুদ্ধকে যাতে না হয়, যাতে ওয়ার্ল্ড পিস, বিশ্ব শান্তি বজায় থাকে, তার জন্য কিন্তু একটি সংস্থার প্রয়োজন। যে সংস্থাটাই প্রত্যেকটা দেশ থাকবে, সমস্ত দেশ মিলে কি করবে না এই সংস্থাটাকে পরিচালিত করবে। এবং যদি কারো ভুল থাকে, যদি কারো ভুল করে, সেটা কিন্তু একটা সমালোচনার জায়গা থাকবে। বোঝা গেল? যে উদ্দেশ্যে কিন্তু এই প্রথম কিন্তু তৈরি হবে প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা ট্রিটি হবে, ট্রিটি অফ ভার্সাই। ভার্সাই চুক্তির মাধ্যমে কিন্তু 1919 খ্রিস্টাব্দে আমরা জানি
যে প্রথম যে বিশ্বযুদ্ধ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914 থেকে 18 পর্যন্ত যেটা চলেছিল তার কিন্তু মানে এক কথায় বলতে পারো যে এই ট্রিটির মাধ্যমে কিন্তু তার সমাধান হবে। এরপরে এই ট্রিটির মাধ্যমে না তৈরি করা হবে লিগ অফ নেশন। তাহলে প্রথমে কিন্তু ইউএনএ তৈরি হয়নি, প্রথমে তৈরি হয়েছে কি লিগ অফ নেশন। লিগ অফ নেশন তৈরি হয়েছে 10ই জানুয়ারি 1920 খ্রিস্টাব্দে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভিভিআই প্রশ্ন পড়বে লিগ অফ নেশন কবে তৈরি হয়েছে। তাহলে লিগ অফ নেশন তৈরি হয়েছে 10ই জানুয়ারি 1920 খ্রিস্টাব্দে। কোন ট্রিটির মাধ্যমে? না ট্রিটি অফ ভার্সাই, ভার্সাই চুক্তির মাধ্যমে 1919 খ্রিস্টাব্দে। এবং এটাও পরীক্ষায় পড়ে যে প্রথম বিশ্বযুদ্ধের যে অবসান হয়েছিল কোন চুক্তির মাধ্যমে তার অবসান হয়েছিল? না ট্রিটি অফ ভার্সাই। এই ভার্সাই ট্রিটির মাধ্যমেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা প্রশ্ন পড়ে এই যে লিগ অফ নেশন বা এই যে জাতিসংঘ এর হেডকোয়ার্টার কি ছিল? এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। সুইজারল্যান্ডের জেনেভা কিন্তু এর হেডকোয়ার্টার ছিল। দেখো সুইজারল্যান্ডের জেনেভাতে অনেক কিছু জিনিসের বর্তমানে হেডকোয়ার্টার আছে, এবং যেটা আমি তোমাদের বলি যে সুইজারল্যান্ডের জেনেভা হেডকোয়ার্টার ডাব্লিউ দিয়ে যদি শুরু দেখতে পাও, ঠিক আছে, এবং ও দিয়ে যদি শেষ হয় তখন সেটার হেডকোয়ার্টার কি হয়ে যাবে? না সুইজারল্যান্ডের জেনেভা। আমি বলেছিলাম যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা। হু WHO হু হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। ঠিক আছে, বা উইপোর হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা। ঠিক আছে, এরকম দেখবে অনেক সংস্থা আছে যার, এবং দেখো আরো একটা আছে যেটা হচ্ছে ILO। ঠিক আছে, এর হেডকোয়ার্টারও কিন্তু সুইজারল্যান্ডের জেনেভা। তো এইগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আছে। আমি পরে হয়তো যখন আলাদা করে সংস্থাগুলোর হেডকোয়ার্টার বা কোন সংস্থার হেডকোয়ার্টার কোথায় সেটা কিন্তু আমি আলাদা করে স্ট্যাটিক জিকেতেই করাবো। তো দেখো তাহলে কি হলো না এক কথাই বলতে পারি যে ইউএনএ কিন্তু এখনো তৈরি হয়নি, এখন লিগ অফ নেশন তৈরি হয়েছে। লিগ অফ নেশন কি করলো যে এর কাজ থাকবে যে বিশ্ব শান্তি রক্ষা করা এবং নিরাপত্তা বজায় রাখা। এরপরে দেখা গেল যে লিগ অফ নেশন তৈরির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কিন্তু সফল হলো না। কি হলো না পুরো বিশ্ব কিন্তু আবারও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু জড়িয়ে পড়লো। এবং তার প্রধান কারণ ছিল জার্মানির পোল্যান্ডকে অ্যাটাক করা। ঠিক আছে, জার্মানি যখন পোল্যান্ডকে অ্যাটাক করবে তারপরে কিন্তু আমরা দেখব যে আবারও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, এবং যেটা চলবে 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিশ্বযুদ্ধ কিন্তু চলবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং তারপর আমরা কি দেখতে পাবো না লিগ অফ নেশন যেটা তৈরির উদ্দেশ্য ছিল সেটা কিন্তু ব্যর্থ হওয়ার পরেই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটানোর জন্য বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হওয়ার পরে এই লিগ অফ নেশন কিন্তু তৈরি করা হলো। সরি, লিগ অফ নেশন নয়, ইউনাইটেড নেশন। লিগ অফ নেশনটা বললাম কার্যকর হবে না বা ফেল হয়ে যাবে, দিয়ে ইউনাইটেড নেশন। এবার প্রশ্ন এখান থেকে কি কি আসে যে ইউনাইটেড নেশন যে তৈরি হবে, ইউনাইটেড নেশন কথাটা প্রথম কে কয়েন করেছিল, প্রথম কে উচ্চারণ করেছিল? না এফডি রুজভেল্ট। এফডি রুজভেল্ট মনে রাখবে, তিনি কিন্তু ফার্স্ট আমেরিকান প্রেসিডেন্ট যে নোবেল প্রাইজ পেয়েছিল, পিস নোবেল প্রাইজ পেয়েছিল। ঠিক আছে, শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি হচ্ছে আমেরিকার প্রথম কিন্তু প্রথম প্রেসিডেন্ট যিনি হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছিলেন। কিন্তু আমেরিকার প্রথম প্রেসিডেন্ট নয়, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট ফার্স্ট প্রেসিডেন্টকে তোমরা কমেন্টে জানাবে যে আমেরিকার ফার্স্ট প্রেসিডেন্টকে তোমরা কমেন্টে জানাবে। আমি কি বললাম যে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন তার নাম হচ্ছে কি? এফডি রুজভেল্ট। এই এফডি রুজভেল্ট তিনি কিন্তু ইউনাইটেড নেশন কথাটা প্রথম কিন্তু উচ্চারণ করবেন। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখি যে এই যে তৈরি কবে হলো। তাহলে তৈরি হলো ইউনাইটেড নেশন 24শে অক্টোবর 1945 সালে। তোমাদের বললাম না কোশ্চেন বহু আসে। যারা ফুড এসআইয়ের এক্সামের পরীক্ষা দিয়েছো, ফুড এসআইয়ের, তারা মনে করো লাস্ট যে ফুড এসআই হয়েছিল, ঠিক আছে, লাস্ট ফুড এসআইয়ের শিফট 2 অথবা 3 যে কোনো একটা শিফটে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, বাট দেখবে ওখানে লেখা ছিল যে ইউএনও ডে কবে পালন করা হয়। ঠিক আছে, ইউএনও ডে কবে পালন করা হয় মনে রাখবে 24শে অক্টোবর। পরীক্ষায় কিন্তু এসেছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই যে ইউএন ডে হিসেবে পালিত হয় কবে? 24শে অক্টোবর। এবং বললাম কি ইউএনএ তৈরি হয়েছে 24শে অক্টোবর 1945 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের পরেই।
এবং এর হেডকোয়ার্টার কোথায় না, হেডকোয়ার্টার কিন্তু আর জেনেভা থাকবে না, সুইজারল্যান্ডে জেনেভা থাকবে না, এটা কিন্তু হয়ে যাবে কি না মানহান্টান নিউ ইয়র্ক সিটি। ঠিক আছে, তাহলে নিউ ইয়র্ক সিটিতে মনে রাখবে বর্তমানে কিন্তু এই ইউএন এর কিন্তু হেডকোয়ার্টার, পরীক্ষায় এটা ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট, বর্তমানে এখনো কিন্তু এটাই আছে। এবারে ইউএনএ তে টোটাল কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কতগুলি আছে পরীক্ষা আসে। ইউনাইটেড নেশন অর্গানাইজেশনে টোটাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সংখ্যা হচ্ছে টোটাল তোমার 6টি। এই 6টি কিন্তু প্রাথমিক অবস্থায় ছিল না, ঠিক আছে, প্রথমে 5টা কিন্তু ছিল, যখন ফরমেশন বা তৈরি হয়েছিল সে ফরমেশন বা তৈরির সময় কিন্তু 5টা ছিল। পরবর্তীতে কিন্তু এই 1973 সালে 1973 সালে কিন্তু আরো একটি অ্যাড হবে, কার সঙ্গে না ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সঙ্গে কিন্তু আরো একটি ল্যাঙ্গুয়েজ অ্যাড হবে, সেটা হচ্ছে অ্যারাবিক। কত খ্রিস্টাব্দে? 1973 খ্রিস্টাব্দ। ক্লিয়ার? এবারে দেখো, তাহলে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু পরীক্ষায় আসে, এখানে অনেক সময় দিয়ে দিবে হিন্দি, হিন্দি কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে নয়, মাথায় রাখতে হবে এগুলো। আচ্ছা, বা বাংলা, বাংলাও কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে না, ঠিক আছে, আমি কিন্তু ওখানে বললাম যে যেগুলো আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মনে রাখবে, পরীক্ষায় কিন্তু বহুবার আসে। আচ্ছা, মেম্বার দেখো, যখন এখন কিন্তু বর্তমানে টোটাল মেম্বার আছে 193 জন, মানে 193টা মেম্বার কান্ট্রি আছে ইউএন এর মধ্যে, এবং লাস্ট যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে সাউথ সুদান। সাউথ সুদান কিন্তু 2011 খ্রিস্টাব্দে কিন্তু অ্যাড হয়েছে ইউএন এর সঙ্গে। ক্লিয়ার? তাহলে তোমাদের জন্য একটি কোশ্চেন থাকলো, ঠিক আছে, যে ইউএন এর যখন তৈরি হবে ফরমেশনের সময় কতগুলো মেম্বার কান্ট্রি ছিল, মেম্বার কান্ট্রি কতগুলো ছিল তোমরা কিন্তু কমেন্টে জানাবে। যখন ইউএনও তৈরি হলো তখন কতগুলি মেম্বার কান্ট্রি ছিল, এবং তোমাদের বলে রাখি যে ইউএনএ তৈরির সময় আমাদের ভারতবর্ষ কিন্তু ফাউন্ডিং মেম্বার ছিল। ক্লিয়ার? মনে রাখতে হবে এটা কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো সেক্রেটারি জেনারেল, এখান থেকে কোশ্চেন প্রচুর আসে, যে ফার্স্ট অ্যাক্টিং সেক্রেটারি জেনারেল কে হবে না এই ক্লাউডিন জেব, তিনি হচ্ছে ইংল্যান্ডের ক্লাউডিন জেব, তিনি হচ্ছে ফার্স্ট অ্যাক্টিং কিন্তু সেক্রেটারি জেনারেল, মনে রাখতে হবে। এবং ফার্স্ট পার্মানেন্ট সেক্রেটারি জেনারেল কে হবে না ট্রিগবি লি, এবং এটি তোমাদের ডব্লিউবিসিএস এ পরীক্ষায় কিন্তু এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। ট্রিগবি লি তিনি হচ্ছে ফার্স্ট পার্মানেন্ট সেক্রেটারি জেনারেল কার না ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের, এবং তার বাড়ি হচ্ছে কোথায়, নরওয়ে, তিনি বাসিন্দা। এবং যেটি বর্তমানে পরীক্ষায় এসেছিল যে প্রেজেন্টে যে সেক্রেটারি জেনারেল কে আছেন ইউএন এর, এই অ্যান্টোনিও গুটেরিস, যেটি তোমাদের ডব্লিউবিপিএসআই বা কেপিএসআই যে কোনো একটা পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, তোমরা যাদের মনে আছে তারা অবশ্যই কমেন্টে জানাও যে ডব্লিউবিপিএসআই না কেপিএসআই, এই বছরে কিন্তু পরীক্ষায় মানে লাস্ট যে ডব্লিউবিপি বা কেপিএসআই হলো তাতে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল যে ফার্স্ট প্রেজেন্ট সেক্রেটারি জেনারেল অফ ইউএনও, সেটা হচ্ছে অ্যান্টোনিও গুটেরেস, তিনি হচ্ছে পর্তুগালের বাসিন্দা। ক্লিয়ার? চলো এরপরে আমরা দেখি যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের কিছু অর্গান মানে পার্ট বা অর্গান আছে, 6টি অর্গান আছে, প্রধান 6টি অর্গান আছে। তার মধ্যে কি আছে? জেনারেল অ্যাসেম্বলি আছে, যার হেডকোয়ার্টার কোথায়? এটা নিউ ইয়র্কে। এবং এদের কাজ কি, কাজ কি, ঠিক আছে, এর কাজ হচ্ছে পলিসি মেকিং, পলিসি তৈরি করে আর কি। সিকিউরিটি কাউন্সিল, বুঝতে পারছো, সিকিউরিটি কাউন্সিল মানে তার কাজ কি হবে? পিস অ্যান্ড সিকিউরিটি, তাই তো, পিস অ্যান্ড সিকিউরিটি এর কাজ। এবং এটারও হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, এটাও নিউ ইয়র্ক। এবং দেখতে পাবো যে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এবং এটারও হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্ক, এটার কাজ হচ্ছে ইকোনমিক এবং সোশ্যাল ওয়ার্ক করা। এবং দেখো ট্রাস্টিশিপ কাউন্সিল, এটারও হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, এবং ট্রাস্টি টেরিটরিজ, ঠিক আছে, মানে ট্রাস্ট অঞ্চল সমূহের কিন্তু তত্ত্বাবধান করা, এটা হচ্ছে কাজ। তাহলে দেখো কার কি কাজ, এখনো পর্যন্ত যেগুলো দেখতে পেলাম সবগুলো দেখো এই 4টা অর্গান, প্রত্যেকটারই কিন্তু হেডকোয়ার্টার কি নিউ ইয়র্ক, এবং বিভিন্ন কাজ আছে। সব থেকে ইম্পর্টেন্ট কোনগুলো? সেটা হচ্ছে এইটা, এই যে জেনারেল অ্যাসেম্বলি এবং সিকিউরিটি কাউন্সিল, বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো নেক্সট আমরা যেটা দেখবো সেটি হচ্ছে আরো 2টি আছে অর্গান, মেন অর্গান, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যার হেডকোয়ার্টার হচ্ছে দি হেগ, এবং এটা হচ্ছে একটা জুডিশিয়াল বডি। কোনো আন্তর্জাতিক ঝামেলা হলো,
ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের কোনো একটা সমস্যা হয়েছে, তো সেটা কোথায় সমাধান হবে না এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। বোঝা গেল? তাহলে আন্তর্জাতিক যদি কোনো সমস্যা হয় তার সমাধান কিন্তু এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে হবে। যেমন আমরা দেখছি যে বর্তমানে কিন্তু ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে, এখানে সমাধান কিন্তু হবে। ইউএন সেক্রেটারিয়েট, ইউএন সেক্রেটারিয়েট হচ্ছে এর হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। তো এটা মনে রাখবে অ্যাডমিনিস্ট্রেটিভ। দেখো এখনো পর্যন্ত যতগুলো আমরা অর্গান দেখলাম ইউএন এর, প্রত্যেকটার হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, শুধুমাত্র ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর কিন্তু হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্কে নেই, এর হেডকোয়ার্টার কিন্তু দি হেগ। মনে রাখতে হবে, এটাই কিন্তু পরীক্ষায় বেশি আসে। জেনারেল অ্যাসেম্বলি, এবারে এক একটা অর্গান সম্বন্ধে আমরা কিন্তু কিছু কিছু পড়ে নেব। বললাম এটা হচ্ছে মেন অর্গান অফ ইউএন। ইউএন এর কিন্তু মেন অর্গান কি? এই জেনারেল অ্যাসেম্বলি। এখানেই কিন্তু মনে রাখবে টোটাল হচ্ছে 193 জন মেম্বার কান্ট্রি আছে। প্রত্যেকটা কান্ট্রির একটা হচ্ছে ভোটের পাওয়ার আছে আর কি। ধরো কোনো কিছু একটা মানে ধরতে পারো তো এটা ওয়ার্ল্ড পার্লামেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে একটা বিশ্বের পার্লামেন্ট। এবং এটা হচ্ছে সেশনটা কি হয়, অ্যানুয়ালি হয়। মানে আমরা যেমন লোকসভা, ধরো আমাদের লোকসভাতে কি হয় না, বিভিন্ন এমপিরা বসে প্রত্যেকে কোনো একটা বিলে, যখন বিল একটা উপস্থাপন করা হয় সেখানে কিন্তু বিভিন্ন এমপিরা কিন্তু ভোট দেয়। ঠিক একই রকম এখানেও কিছু প্রস্তাব, ওয়ার্ল্ডের কিছু প্রস্তাব যদি গ্রহণ করা হয় সেক্ষেত্রে কিন্তু সমস্ত মেম্বার কান্ট্রি কিন্তু ভোট দেবে। মানে এটা ধরতে পারো ওয়ার্ল্ড পার্লামেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই। আচ্ছা, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, জাস্টিস দেবে মানে কি হবে? তাহলে আমি বলেছি হেডকোয়ার্টার দি হেগে। এখানে টোটাল কিন্তু মনে রাখবে জাজের সংখ্যা হচ্ছে 15 জন এবং প্রত্যেকটা জাজের মেম্বার হচ্ছে 9 বছর। এবং কাজ কি না, ডিল উইথ ডিসপিউট বিটুইন কান্ট্রিজ। তাহলে কান্ট্রিজ এর মধ্যে, দেশগুলোর মধ্যে যে বিরোধ আছে তার নিষ্পত্তি কোথায় হবে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসেই হবে। এবং সেখানে টোটাল এই যে জাজ, নাম্বার অফ জাজ খুবই গুরুত্বপূর্ণ, 15টা কিন্তু নাম্বার অফ জাজ আছে, মনে রাখতে হবে। এবং প্রত্যেকটা টেনিউর কিন্তু 9 বছর। নেক্সট তারপরে দেখো যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ। মেন ফাংশন বা কাজ কি এর না, মেনটেন ওয়ার্ল্ড পিস এন্ড সিকিউরিটি। তাহলে বিশ্ব শান্তি বা সুরক্ষা প্রদান করা এরই হচ্ছে কাজ। টোটাল মেম্বার কান্ট্রি 15 জন। ভিভিআই যে সিকিউরিটি কাউন্সিলের টোটাল মেম্বার কান্ট্রি কজন? মনে রাখবে 15 জন। টেম্পোরারি মেম্বার মনে রাখবে 10 জন আছে। এবং যে 10 জন টেম্পোরারি মেম্বার সেটা কিন্তু অ্যাপয়েন্টেড হয় 2 বছরের জন্য জেনারেল অ্যাসেম্বলি দ্বারা। এবং পার্মানেন্ট যে মেম্বার সেটা হচ্ছে 5টা কান্ট্রি হচ্ছে পার্মানেন্ট কান্ট্রি, এরা কিন্তু স্থায়ী। তার মধ্যে কি আছে? ইউএসএ আছে, রাশিয়া আছে, চায়না আছে, ফ্রান্স আছে, ইউকে আছে। এবং এটাই পরীক্ষায় বেশি আসে। এবং এদের একটি স্পেশাল পাওয়ার আছে, ভেটো পাওয়ার এটাকে বলা হয়, ঠিক আছে, ভেটো পাওয়ার। এবং ভেটো পাওয়ার এমন একটা জিনিস, ধরো কোন একটা বিষয় নিয়ে 4টা কান্ট্রি একদিকে ভোট দিল, ধরো রাশিয়া একদিকে ভোট দিয়েছে, তাহলে কি বিলটা পাস হবে? না, বিলটা পাস হবে না। এতটাই কিন্তু ভেটো পাওয়ারের পাওয়ার, বুঝতে পারছো? তাহলে ভেটো পাওয়ারে যদি কোনো একজন মেম্বার কান্ট্রি বলে দেয় নো, তাহলে কিন্তু সেই বিলটা আর পাস হবেই না। ক্লিয়ার? সেই প্রস্তাবটা ফেল হয়ে যাবে, সেই রিজলিউশনটা ফেল হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে বলতে পারো যে এই ভেটো পাওয়ার যাদের আছে তারা কিন্তু এক কথায় আমরা বলতে পারি যে অনেক বেশি পাওয়ারফুল, বিশেষ করে এই ওয়ার্ল্ড পার্লামেন্টে। ক্লিয়ার? যেমন কি কি দেখলাম, ইউএসএ, রাশিয়া, চায়না, ফ্রান্স, ইউকে। এবং আমরা চাইছি যে ভবিষ্যতে এই জায়গায় যেন আমাদের ভারতবর্ষ থাকে। তাহলে দেখা যাক, ইউএসএ, রাশিয়া, চায়না, ফ্রান্স, ইউকে এবং যেগুলো বাকিগুলো 15টা আছে, এই 15টা কিন্তু মনে রাখবে 2 বছর ধরে হবে, আবার চেঞ্জ হবে। 2 বছরের জন্য কিন্তু সিলেক্ট হবে। ওই টোটাল 193টা মেম্বার কান্ট্রি থেকেই তো কিন্তু 15 জন 15 জন করে হয়ে থাকবে, রোটেশনালি কিন্তু চলতে থাকবে। বুঝা গেল? তাহলে পরীক্ষায় কি আছে না, ভেটো পাওয়ার কার কার আছে? ইউএসএ, রাশিয়া, চায়না, ফ্রান্স, ইউকে। ঝাড়া মুখস্থ রাখো, ঠিক আছে, ইউনাইটেড কিংডম। চলো নেক্সট আমরা দেখে নিই। এবারে যেটা জানতে হবে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ, যে ইউএন এর কতগুলি স্পেশালাইজ অর্গান আছে। যেমন কি আছে, ইউনেস্কো আছে, ঠিক আছে, ইউনেস্কো হেডকোয়ার্টার ফ্রান্সের প্যারিস, সবাই প্রত্যেকে জানো। এবং ইউনেস্কো তৈরি হয়েছে 1945 সালে কিন্তু এর ফরমেশন হয়েছে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এবং এর হেডকোয়ার্টার কি? রোম। 1945 সালে কিন্তু এটাও ফরমেশন বা তৈরি হয়েছে। আইএলও,
ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বলে দিলাম তোমাদের, যে এটা সুইজারল্যান্ডের জেনেভা হেডকোয়ার্টার, এটা তৈরি হয়েছে 1919 সালে। কিন্তু যদি বলা হয় যে ইউএন এর স্পেশাল অর্গান হিসাবে কবে হয়েছে, মনে রাখবে এটা তৈরি কিন্তু অনেক আগে হয়েছে, বাট এটা 1946 সালে, ঠিক আছে, মনে রাখবে যে তোমার ইউএন এর কিন্তু অন্তর্ভুক্ত কিন্তু হয়েছে কত খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে। আচ্ছা, নেক্সট দেখো আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক, পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক এই দুটি হেডকোয়ার্টার দুটাই কিন্তু ওয়াশিংটন ডিসি, এবং দুটাই তৈরি হয়েছে 1944 এর একটা কনফারেন্স হয়েছিল, তার নাম ব্রিটেন উড কনফারেন্স। তো এই ব্রিটেন উড কনফারেন্সের মাধ্যমে অ্যাকচুয়াল কার্যকর হয়েছিল 1945 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এটা কিন্তু কার্যকর হয়েছিল কত খ্রিস্টাব্দে, পরীক্ষা আসে 1945 খ্রিস্টাব্দে কিন্তু এটা মানে কেম ইনটু ফোর্স বা কোনো কিছু কার্যকর হওয়া, তাই তো। এই যে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক 1945 খ্রিস্টাব্দে মনে রাখতে হবে, কিন্তু কনফারেন্সের মাধ্যমে তৈরি হয়ে গেল কিন্তু 1944 খ্রিস্টাব্দে, ঠিক আছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটাকে পূর্ব নাম কিন্তু গ্যাট, সেটা 1995 খ্রিস্টাব্দে যেটা তৈরি হয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটারও কিন্তু হেডকোয়ার্টার জেনেভা। তোমরা রাখবে এই কয়েকটি স্পেশালাইজড অর্গান কিন্তু আছে কার, ইউএন এর। তো এই ইউনাইটেড নেশন অর্গানাইজেশন থেকে এইগুলো পড়লেই মোটামুটি আমাদের টোটাল একটা ক্লিয়ার ভিউ চলে আসবে, এবং এখান থেকে যা যা প্রশ্ন আসবে এবারে আশা করছি তোমরা ইজিলি করে আসতে পারবে। তো যদি এই ক্লাসগুলো তোমরা চাও যে কন্টিনিউ আমি করি, তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে ক্লাসটা কেমন লাগলো, এবং চ্যানেলের সঙ্গে থাকবে। যুক্ত থাকতে হলে তোমাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। আশা করছি তোমাদের যেভাবে আমি স্ট্যাটিক জিকেটা কমপ্লিট করব, তোমরা যে কোনো পরীক্ষা দাও, স্ট্যাটিক জিকে থেকে যাই প্রশ্ন আসুক না কেন তুমি ইজিলি করে আসতে পারবে। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও।